এই দুদিন কলেজেও যায়নি আয়রা। বারান্দায় দাঁড়িয়ে এক মনে পিছঢালা সড়কের দিকে তাকিয়ে আছে। চোখের নিচে কালো দাগ, আর চোখের ফোলা কোটর, উস্কো খুস্কো চুল, মুখটা যেন একদম শুকিয়ে গিয়েছে। ঠোঁটগুলো কেমন প্রাণহীন, ধাতব মনে হচ্ছে। হঠাৎ করে রাস্তায় দেখলো একটা ছেলে একটা মেয়ের হিজাব ধরে দুষ্টুমি করে টানছে। আয়রার পরক্ষণেই আয়েশের সাথে কাটানো একটা মুহূর্ত মনে পড়ে গেল। চোখ বন্ধ করে আয়রা ভাবতে লাগলো সেই দিনটির কথা। আয়রা আর আয়াস সেদিন গাড়িতে বসেছিল। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে গাড়ি চালানো রিস্ক বলে আয়াস একটা জায়গায় গাড়িটাকে স্থির করে রেখেছে, কিন্তু আয়রা গাড়ির কাঁচ খোলে হাতের তালুতে বৃষ্টির প্রতিটা ছোঁয়া অনুভব করছে। আয়াস কাত হয়ে মাথার নিচের অংশে হাত দিয়ে ভর দিয়ে এক মনে তাকিয়ে আছে আয়রার দিকে। তোমার বৃষ্টি ধরতে ভালো লাগে? বিষয়টা এমন না যে ধরতে ভালো লাগে, এই যে বৃষ্টিটা ছুঁয়েছি, এখান থেকে ছিটকে ফোঁটা ফোঁটা পানি আমার চোখ মুখ স্পর্শ করছে, এইটা আমার ভালো লাগে। কেমন অদ্ভুত একটা ফিলিংস। আয়াস হালকা হাসলো। হাসছেন কেন? আপনিও ট্রাই করে দেখুন একবার। আয়াস তার পাশের গ্লাসটা নামিয়ে শার্টের হাতা ফোল্ড করে বৃষ্টি ছোঁয়া অনুভব করতে হাত সামনে প্রশস্ত করলো। ছোট ছোট বৃষ্টিকণা আয়াসের মুখের চারপাশ আর চোখের ঘন পাপড়িগুলো ভিজিয়ে দিচ্ছে। আসলেই অনুভূতিটা শিহরণ জাগাতে যথেষ্ট। হঠাৎ আয়াসের মাথায় খানিকটা দুষ্টুমি আসতেই হাত আঙ্গুলগুলো একত্রে এনে মুঠ করে কিছু বৃষ্টির পানি নিয়ে আয়রার মুখে ছুঁড়ে মারল। আয়রাও কম কিসে, পানি নিয়ে সেও মারতে শুরু করলো আয়াসের মুখে। কিছুক্ষণ পর দুজনই হাসতে লাগলো। আয়রা গাড়িতে রাখা টিস্যু বক্স নিয়ে নিল আর মুখ মুছতে লাগলো। আপনি আগে শুরু করেছেন, সো টিস্যু পাবেন না। কি দিয়ে মুছবেন মুছেন, যান। টিস্যু লাগবে? আমি বলেছি নাকি? বলেই পেছনের দিকে বাড়ন্ত আয়রার হিজাবটা টান দিয়ে নিজের চোখ মুখ মুছে নিল। আয়রার চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে রইল। আয়াস ঠোঁট কামড়ে হাসছে, সাথে আয়রাও হেসে দিল। চোখ মেলতেই আয়রা বাস্তব জগতে ফিরে এলো। রাস্তার ছেলে মেয়ে দুটোকে দেখে আয়রার ভিতরের জ্বালাতনটা আবার তুষের আগুনের মতো হানা দিয়ে উঠল। ভেতরের আর্তনাদটা আর এক দফা প্রকাশ করলো অশ্রুপাতের ঝর্ণাতে। আমার সাথে এমনটা না হলে কি পারতো না? কেন হলো? বড় একা হয়ে গিয়েছি আমি, বড় একা। আয়াস তাকে তার মনের কথা বলবে, জিনিসটা নিয়ে আয়রার কত জল্পনা কল্পনা ছিল। আয়রার কাছ থেকে একটা জিনিসই আয়াস কৌশলে চেয়েছিল, আর সেটা হচ্ছে নিজে থেকে আয়রার ঠোঁটের ছোঁয়া। সবকিছু একটা দিনের ব্যবধানে কেমন নিঃস্ব হয়ে গেল। আচ্ছা, আয়াস কি তাকে মনে করছে না? কিভাবে বুঝবে? এই দুটো দিন আয়রা তার ফোন বন্ধ করে রেখেছে। আয়রা খুব ভালো করে জানে আয়াসের ফোন আসলে আয়রা ফোন না ধরে থাকতে পারবে না। মন জিনিসটা যে বড় বেহায়া, আয়রাই বা কি করবে? সে যে নিরুপায়। আয়রা চোখ বন্ধ করে ভাবছে সেই রাতের কাহিনীগুলো। সেদিন আয়রা বাসায় ফেরার পর ফ্রেশ হলো, অরিনের সাথে বসে বসে দুষ্টুমি করছে। তখনই আয়রার মা এসে গম্ভীর কণ্ঠে বলল, আয়রা, তোর বাবা ডাকছে তোকে। আয়রা এক নজর অরিনের দিকে তাকিয়ে বলল, চলো। অরিনকে আসতে বলিনি আমি, শুধু তোকেই ডেকেছি। আয়রা একটু অবাক হয়েছে। ও, আমি ভেবেছি খাওয়ার জন্য ডেকেছো। আয়রার মা চলে গেল। আয়রা একরাশ সন্দেহ নিয়ে আয়রার মা বাবার রুমে গেল। গিয়ে দেখলো আয়রার বাবা জানালার ধারে মুখ করে দাঁড়িয়ে আছে। আয়রা ঘরে প্রবেশের পরও আয়রার বাবা ঘুরে তাকায়নি। বাবা ডেকেছো? বসো। আয়রা চুপচাপ খাটে বসে গেল। আয়রার মাও পাশে দাঁড়িয়ে আছে। পুরো ঘরটাতে একটা স্তব্ধতা বিরাজ করছে। কেউ কিছু বলছেও না। আয়রার বাবা ঘুরে তাকালো আয়রার দিকে। আয়রা, জানিস তুই যেদিন হয়েছিস আমার কাছে চাকরি ছিল না। তোর মায়ের আনুষঙ্গিক খরচ তো অনেক দূরের ব্যাপার। হাসপাতালের খরচ দেওয়ার মতো টাকাও ছিল না আমার কাছে। আমার কাছে আত্মসম্মানটা অনেক বড়। লোক লজ্জায় কারো কাছে চাইতেও পারেনি। ওই সময়টাতে এমন মনে হতো তোকে দেখে কেউ অন্য কিছু না দিয়ে কিছু টাকা দিয়ে গেলেও তোর আর তোর মায়ের পিছনে টাকাগুলো খরচ করতে পারবো। খুব চিন্তায় পড়ে গেছিলাম তোকে মানুষ কিভাবে করব। সেদিন তোর মা আমার হাত ধরে বলেছিল, সন্তান আল্লাহর একটা বরকত, আর মেয়ে সন্তান তো আল্লাহর একটা বিশেষ নিয়ামত। চিন্তা করবেন না, দেখবেন আমাদের মেয়েটার বরকতে আমাদের দিনের পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমি তোর মায়ের কথায় একটা হাসি দিয়ে তোকে কোলে নিলাম। জানি না কেন যেন মনে হয় তোর চেহারা আলাদা একটা নূর দেখতে পাই। সত্যি তোকে বাসায় নিয়ে আসার 3 দিনের মাথায় আমি সেই চাকরি পাই। অনেক খুশি হই। যদিও সেই চাকরিটা আমার জন্য যথেষ্ট ছিল না,
কিন্তু বিশ্বাস কর, তুই হওয়ার 7 মাস আগ থেকে আমি চাকরি খুঁজছিলাম, পাইনি। তুই হওয়ার পর যখন চাকরিটা পেলাম, আমার কাছে সত্যি মনে হয়েছে তুই আমার কাছে একটা বরকত। তোকে দেখলে আমার মনে হতো ছোটখাটো একটা জান্নাত দেখছি। তোর আধো আধো গলায় বাবা ডাক, আঙ্গুল ধরে হাঁটা, তোকে কাঁধে বসিয়ে বাজারে যাওয়া, আমার জ্বর আসলে সে বাচ্চা বয়সে তোর জায়নামাজে বসে দোয়া করা, আমি যতক্ষণ বাসায় না ফিরবো রাতের খাবার খেয়ে বসে থাকা, সব আমার কাছে বিধাতার একটা অনন্য উপহার মনে হতো। বলেই আয়রার বাবা তার জলে পরিপূর্ণ চোখগুলো মুছতে লাগলো। আয়রার মাও কাঁদছে, আয়রারও গলাটা ধরে আসছে। বিশ্বাস কর মা, তোকে নিয়ে আমার খুব গর্ব হতো। অন্যর মেয়েকে দেখতাম বোরকার কথা বললে বলতো তাদের স্বাধীনতা নষ্ট হচ্ছে, কিন্তু তোকে না বলতেই তুই নিজে আমাদের কাছে বোরকা পরার অনুমতি চাইলি। আমার খুব গর্ব হতো আমার মেয়েটা এমন। বাকি মেয়েদের মতো নাও, তোকে হয়তো সব দিতে পারিনি, কিন্তু বিশ্বাস কর আমার সমস্ত দেওয়ার চেষ্টা করেছি তোকে। তোকে আগলে রাখতে শত আয়োজন করেছি, তোর যাতে কোনো কমতি না হয়, আর সন্তানও নেয়নি। এইটুকু বলেই আয়রার বাবা আবার চোখের পানি ফেলতে থাকলো। পুরোটা রুমে কিছু মানুষের কান্নার উচ্ছ্বাস ছাড়া আর কোনো আওয়াজ নেই। কান্নার মাঝে যে বড় নিঃশ্বাস ফেলছে, সেই নিঃশ্বাসের মনে হচ্ছে রুমের পুরো পরিবেশটা বিষাক্ত হয়ে উঠেছে। আমি কখনো ভাবিনি তোর কারণে মানুষের কাছে আমাকে কথা শুনতে হবে, হাসির পাত্র হতে হবে। আয়রা এবার চোখ তুলে বাবার দিকে তাকালো। আয়রার কারণে কথা শুনেছে। কথাটা শুনতেই আয়রার চোখে জমে থাকা জলগুলো একটা সরল পথ ধরে বয়ে যেতে লাগলো। বারবার একটা কথাই কানে বাজতে লাগলো তার কারণে। ইন্ডাস্ট্রিয়াল আয়াস মেহবুব চৌধুরীর সাথে তোর কি সম্পর্ক? আয়রা কি বলবে বুঝতে পারছে না। আজ আমার কলিগ নূর হক আমার সবার সামনে ডাক দিল। আমি গেলাম, আমাকে হুট করে বলল, এত বড় বিজনেসম্যানের সাথে মেয়ে বিয়ে ঠিক করলেন, জানালেন না? আমি কিছুক্ষণের জন্য বুঝিনি কিসের কথা বলছে। আমি বললাম, হক সাহেব কি বলছেন? আমি তো আমার মেয়ের বিয়ে ঠিক করিনি, আমি ওকে পড়াবো আরো। আমার কথা শুনে ওনার চেহারা আজব একটা পরিবর্তন আসলো। উনি ব্যস্ত হয়ে বললেন, কি বলছেন? আপনার মেয়ের সাথে আকাশ চৌধুরীর কোনো সম্পর্ক নেই? আয়েশ চৌধুরীর নাম শুনে আমার কেমন যেন লাগলো, কারণ আশার বিয়েতে তোকে আমি ছেলেটার সাথে কথা বলতে দেখেছি। হক সাহেব আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তার মানে আপনি জানেন না কিছু, তাই তো? আমি তো আপনার মেয়েকে খুব ভদ্র জানতাম, আর আপনার শিক্ষা দীক্ষার কোনো কমতিও থাকার কথা না। আর আমাকে অন্য কেউ খবরটা দিলে আমি কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু বিষয়টা আমি নিজে দেখা, তাও একবার না কয়েকবার দেখেছি আমার বন্ধু রেস্টুরেন্টে। আমি চুপ হয়ে গেলাম। কেন যেন বিশ্বাস হচ্ছিল না নিজের কানকে, কিন্তু এটা জানি উনি মিথ্যে বলার মানুষ নন। কাহিনীগুলো কি সত্যি আয়রা? আয়রা অনেক কষ্টে কান্না থামিয়ে মাথা নাড়ালো। ছেলেটার সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? আয়রা কিছুক্ষণ চুপ করে রইল। কি বলবে? আয়েশকে যে সে অসম্ভব ভালোবাসে, কিন্তু তার বাবার চেয়ে বেশি না। সে এখন বুঝতে পারছে কত বড় ভুল সে করে বসেছে। আয়রা ভাবতেও পারেনি তার কারণে আয়রার বাবাকে এতগুলো মানুষের সামনে কথা শুনতে হবে। কি হলো, চুপ কেন? না বাবা, এমন কিছু নেই। ছেলেটা তোর সমবয়সী নাইরা, যে তোর সাথে বন্ধুত্বের সম্পর্ক হবে? আয়রা চুপ করে রইল। আমার পুরো দুনিয়াটা একদিকে আর তুই একদিকে আয়রা। যেহেতু তুই বলছিস কিছু নেই তোদের মাঝে, আমি এটাই মেনে নিয়েছি। আমাদের চাইতে তাদের স্ট্যাটাস অনেক উঁচু আয়রা। দরকার তো নেই এমন মানুষের সাথে এতটা সাক্ষাৎ। এইসব মানুষের সাথে হাজারটা রিস্ক জড়িয়ে থাকে। আয়রা বলতে চেয়েও পারল না যে আয়াস তো তাকে সবকিছু থেকে আগলে রেখেছে, যেমনটা তার বাবা এত জীবন রেখেছে। আজ আয়াস তার পাশে না থাকলে হয়তো তাদের মেয়েকে এতদিনে হারিয়ে ফেলতো। আয়রার বাবা আয়রার সামনে আসলো, মাথায় হাত রেখে বলল, মারে, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। ওইসব বড় লোকের নামে কেউ বদনাম করলেও তাদের কিচ্ছু যায় আসে না। কোনো নিউজ বের হলে কয়েক লাখ টাকা দিয়ে সব মিটমাট করে নেয়, কিন্তু আমাদের কাছে বিষয়টা এমন না। আত্মসম্মান আমাদের কাছে সবচেয়ে বড়। এই সম্মানে একবার দাগ লাগলে হাজার চেষ্টাও মেটানো যায় না। মানুষ আর কিছু পারুক না পারুক, আমাদের নিয়ে ঠাট্টা মস্করা করতে দ্বিধাদ্বন্দ্বিত হবে না। আমি তো তোকে ঠাট্টার পাত্র হিসেবে বড় করিনি। মানুষ বলছে চতুরি করে বড়লোক ছেলে ফাঁসিয়েছি। তোকে নিয়ে কেউ কিছু বললে যে আমার অনেক কষ্ট হয়। আয়রা তার বাবাকে ধরে সচরে কান্না করে দিল। বাবাও তার মেয়েকে খুব আদর করে মাথায় হাত বুলাতে লাগলো। মা কাছে, বাবাও কাছে, তবুও আয়রার মনে হচ্ছে তার অনেকটা অংশই তার কাছে নেই। তবে এইটুকু নির্ধারণ করে ফেলেছে আয়েশের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না সে।
কথাগুলো মনে করতেই আয়রা একটা ভেতর থেকে ডুকরে উঠল। টেবিলের দিকে নজর পড়তেই তার আপন ডায়েরিটা চোখে পড়ল। আয়রা কি যেন ভেবে ডায়েরিটার কাছে গেল। ডায়েরিটা খুলতেই তার বাবাকে জড়িয়ে ধরে রাখা একটা ছবির সামনে ভেসে উঠল। উপরে মোটা রঙিন কালি দিয়ে লেখা, ইউ আর বেস্ট বাবা। চোখের কোণে জলকণাগুলো বারবার ধাক্কা দিলেও মুখে একটা হাসি ফুটে উঠল। অজান্তেই বলে বসলো, তোমার জন্য এসব বিসর্জন বাবা, সব। ডায়েরিটা উল্টিয়ে একটা সাদা পৃষ্ঠা বের করলো আয়রা। পৃষ্ঠাতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। একটা কলম নিয়ে কিছু মনের ভেতরের কথাগুলো লেখনীতে প্রকাশ করতে লাগলো। কষ্ট হয়ে কাছে না থেকে প্রার্থনা হয়ে দূরে থাকা, এক পবিত্র ফুল বাগানে একটা কাঁটা কম রাখা। ফুল ফুটেছিল কারো অপেক্ষায়, সে এসে তার সুঘ্রাণ নেবে এই আশায়। বেলা না হতে বৃক্ষ ঝরিয়ে দিল সে ফুল। বৃক্ষ চায় না বারংবার কেউ করুক একই ফুল। কাটার বোঝা আর বইতে পারবে না সে, তাই অপেক্ষাও করেনি ওই বেলা শেষের। বারবার সেই গাছের কাছে যাওয়ার কি মানে? কাটা বৃদ্ধ, তার ব্যথা শুধু বৃক্ষই জানে। অবুঝ হয়ে এসো না আর সেই বৃক্ষের কাছে। দেওয়ার মতো ফুলের ঘ্রাণ আর নেই তার কাছে, আর চায় না সে ওই ফুল ফুটাতে, কাটার ব্যথায় চোখ দিয়ে অঝোর ঝরাতে। তাই কষ্ট হয়ে কাছে না থেকে প্রার্থনা হয়ে দূরে থাকা। কথাগুলো লিখে আয়রা চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। চোখগুলো কেমন যেন নিস্তেজ হয়ে গিয়েছে। কেন যেন বন্ধ করে রাখাকেই শ্রেয় মনে হলো তার। একটা অসহনীয় পীড়া যখন ভেতরটাকে লাগাতার চুরমাচুর করে দিতে থাকে, হাজার চেষ্টা করেও যন্ত্রণা লাঘব হয় না। এই যন্ত্রণার যে একটাই গতি, আর সেটা শুধু প্রিয় মানুষটার পানে। মনের ভেতর ছোট্ট উদ্দীপনার ধ্বংসাবশেষেরও অস্তিত্ব থাকে না তখন। এই গড়িয়ে যাওয়া এক একটা অংশ যে শুধু তার হাতেই জোড়া লাগা সম্ভব। আজ প্রায় 3টে দিন ধরে আয়াস লাগাতার আয়রার নাম্বারে কল দিয়েই যাচ্ছে, এই একটা আশায় যে হয়তো আয়রা একটা বারের জন্য হলেও কথা বলবে আয়াসের সাথে। বারংবার চোখ মুখ মুছছে আর আয়রাকে কল দিচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। সারা রাত ঘুমায়নি আয়াস, একটু পরপরই কল দিয়েছে। আচ্ছা, একটা বারও কি ইচ্ছে হয়নি আয়াসের সাথে 2 মিনিট কথা বলতে? এভাবে ফেলে চলে গেল। যেই মেয়েটা 2 দিন দেখা করেনি বলে আয়াসের কাছে ছুটে চলে এসেছে, যেই মেয়েটা কিনা আয়াসের একটা দুর্ঘটনার কথা ভেবে আয়াসকে কাছে পাওয়া মাত্রই জড়িয়ে ধরেছিল, আজ আয়াসের এতটা কষ্টও তার ভেতরে কি একটুও সাড়া দিচ্ছে না? সে কি বুঝতে পারছে না আয়াসের ভেতরটা কেমন ছাই হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে অনবরত? একটা শপিং মলে আশা বেছে বেছে জামা কাপড় নিচ্ছে, একটা নিচ্ছে তো আর একটা রাখছে। খুব বিরক্ত হচ্ছে আশা। একরাশ বিরক্তি নিয়ে আশা সামনে তাকাতেই দেখলো আয়াসকে দেখা যাচ্ছে। আশার চিনতে একটু কষ্ট হলো, কারণ আগের সেই লাবণ্য স্নিগ্ধ চেহারাটা কেমন চুপসে রয়েছে। আশা জামা কাপড় রেখে আয়াসের দিকে পা বাড়ালো। আয়াস ভাই না? আয়াস একটু ঘুরে তাকালো। আশাকে দেখে মুখের হাসির রেখা টানার একটা বৃথা নিবেদন করলো। আশা আয়াসের চেহারার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। চোখের কোটরের আশপাশ কালো আচ্ছন্ন, মুখের উজ্জ্বলতার একটা ফ্যাকাশে পরিণত, রুক্ষ চেহারার সব ভাবভঙ্গি। কেমন আছেন? কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন আপনাকে? আয়াসের মুখের হাসিটা নিমেষেই বিলীন হয়ে গেল। কি বলবে সে? আয়াস তার চোখের জল গড়িয়ে পড়ার আগেই কোনোই ভাঁজ করে শার্টের উপরের অংশ দিয়ে তৎক্ষণাৎ মুছে ফেলল। তেমন কিছু না। আয়রা কেমন আছে? পুরুষ মানুষকে এভাবে কাঁদতে দেখলে যে কোনো পাথর গলে যাওয়ার কথা। কথাই আছে, পুরুষের চোখে জল শোভা পায় না, কিন্তু একটা পুরুষ কতটা কষ্টের অংশীদার হলে চোখের বাঁধ আর ধরে রাখতে পারে না তা উপলব্ধি করা মুশকিল। তবে আয়াসের প্রশ্নে আশা অবাক হলো। মানে আপনার কি আয়রার সাথে যোগাযোগ নেই? আয়াস না সূচক মাথা নাড়ল। আশা যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না। ভাইয়া হয়েছে কি বলুন তো? আশা আর আয়াস বসে অনেকক্ষণ কথা বলল। আয়াস আশাকে সব খুলে বলেছে। আশা যেন আশ্চর্যের চরম ধাপে। আয়াস কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কাছ থেকে যদি আড়াল করে নিজে খুশি থাকে, আমি ওর খুশি দেখে জীবন কাটিয়ে দিতে পারবো। না, কখনোই না। আমার চেয়ে আয়রাকে ভালো কেউ চেনে না। ও কোনো সমস্যার কারণে এমন করেছে। আমি জানি ও আপনাকে ভালোবাসে, আর সেটার অগ্রাধিকার ওর কাছে অনেকটাই। তুমি শিওর? শতভাগ। কিন্তু ওর মুখ থেকে এটা বের করতে হবে যে কেন এমন করছে। যেই চাপা স্বভাবের মেয়ে কিভাবে বের করা যায় বলুন তো? তারপর দুজনে মিলে একটা প্ল্যানিং করলো। আই হোপ এতেই কাজ হয়ে যাবে। থ্যাঙ্কস আশা। আমি সত্যি সব আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছি ও স্বেচ্ছায় আমার কাছ থেকে দূরে যেতে চাই,
আরে না, টেনশন নিয়েন না, ইনশাল্লাহ হয়ে যাবে। বলেই আশা চলে গেল আয়রার বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়েই দেখলো আয়রার মায়ের চেহারাটা কেমন মলিন হয়ে আছে। ঘরের পরিবেশটাতে একটা থমথমে ভাব। একটা মানুষ যে দিব্যি ঘরে প্রবেশ করছে, আয়রার মায়ের কোনো খেয়াল নেই। আশা সামনে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। আশার সালামে আয়রার মায়ের হুঁশ ফিরল। আয়রার মা দাঁড়িয়ে বলল, তুমি এসেছো আশা? আয়রার কাছে গিয়ে একটু দেখো না, মেয়েটা এরকম চুপচাপ কেন হয়ে গেল? আন্টি, আপনি ভাববেন না এ নিয়ে, আমি দেখছি। আশা হেঁটে আয়রার রুমে চলে গেল। দরজা নক করতেই অরিন দরজা খুলে দিল। আশা গিয়ে দেখলো আয়রা হাঁটু ভাঁজ করে থুতনি হাঁটুতে রেখে বাইরের দিকে তাকিয়ে আছে। আশা পাশে গিয়ে বসিয়ে আয়রার মাথায় হাত দিল। আয়রা পাশে তাকাতেই দেখলো পাশে আশা। অনেক জোরপূর্বক হাসির রেখা টেনে বলল, আরে আশা তুই? আমার ক্লাস পড়েনি। এইটা বল, ফোন কেন বন্ধ রেখেছিস? আয়রা কিছু বলতে নিলে আশা বলল, আমি ফোন দিয়েছিলাম তোকে নিয়ে একটু শপিং এ যেতাম আর কি। আমি গেছিলাম, একদম পছন্দ করতে পারছি না। জানিস তো এই মামলায় আমি একটু কাঁচা। চল না। হ্যাঁ রে আয়রা, যা ঘুরে আয়। আয়রা প্রথমে না করলেও আয়রার মা আর আশার জোরাজুরিতে বাধ্য হয়ে গেল। আশা কিছু টুকটাক শপিং করে রেস্টুরেন্টে বসলো। আয়রা কিছু অর্ডার দে। দেখ আশা, আমার ভালো লাগছে না, প্লিজ তুই তাড়াতাড়ি শেষ কর, আমি বাসায় যাব। আয়রার কথা শেষ হওয়ার আগেই আশা বলে উঠল, আরে আয়াস ভাই না? আয়েশের নামটা শুনতেই আয়রার ভেতরে ধক করে উঠল। বেহায়া মন বারবার বলছে পেছনে ফিরে একবার তাকাতে। একটা দোটানায় পড়ে আয়রা নিজের মনের সাথে যুদ্ধ করতে লাগলো। চল কথা বলে আসি। আয়রা অনেক কষ্টে নিজের কান্না আটকে বলল, তুই বলছিস এই কথা? তোর দরকার না হলেও আমার আছে, চল। বলেই আয়রার হাত টানতে টানতে আয়েশের সামনে এসে দাঁড়ালো। একটাবারের জন্যও মাথা তুলে তাকায়নি। কেমন আছেন আয়াস ভাই? আয়রা মন্ত্রমুগ্ধের মতো আয়েশের কথাগুলো শুনছে। কতগুলো দিন পর এই কণ্ঠটাকে কাছে পেয়েছে। আমি ভালোই। তো পাশেরটা কে, গার্লফ্রেন্ড? আয়াস হেসে জবাব দিল। খুব কাছের কেউ। আয়রা এবার আর না পেরে চোখ তুলল। খুব সুদর্শনী এক নারী দাঁড়িয়ে আছে আয়েশের পাশে। কি মুক্তা ছড়ানো সে হাসি। আয়রা এক নজর আয়েশ আর মেয়েটার দিকে তাকালো। আয়েশ হেসে হেসে আশার সাথে কথা বলছে, তবে আয়রার দিকে একটিবারের জন্যও তাকালো না। মেয়েটাকে আয়েশের পাশে কত মানিয়েছে, কিন্তু আয়রার যে ভেতরটা একদম টুকরো খণ্ডে পরিণত হয়ে যাচ্ছে। একটা কথাই কানে বাজছে, খুব কাছের কেউ। আয়রা ধীরে ধীরে এক কদম করে পেছনে যেতে লাগলো। কান্না ধরে রাখতে না পেরে আয়রা দুহাতে মুখ চেপে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। এক দৌড়ে রাস্তায় চলে এলো। চোখের পানিগুলো একদম বেসামাল হয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।